প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর আগে কারক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আসলে কোনো বিষয় শুধু নিয়মকানুন শিখেই খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করা যায় না। এই জন্য নিয়মের সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে সেই টপিকের উপরে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি নিয়মের সাথে সাথে যদি প্র্যাকটিসটা করতে পারো, তাহলে অবশ্যই আমরা আশা করি যে খুব ভালো ওই টপিকের উপরে তোমার ধারণা হবে। এ কারণেই আমরা কারক তোমাদের এর আগে যতগুলো ক্লাস নিয়েছি সেই ক্লাসে আসলে আমি দেখানোর চেষ্টা করছি যে কারকের উপর একটা বেসিক তোমাকে দেওয়ার প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আমরা যে কাজটা করব, বিভিন্ন পরীক্ষায় বা বোর্ডের অথবা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পরীক্ষায় অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় কারক প্রশ্নগুলো কিভাবে এসেছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আর সেই প্রশ্নগুলো সমাধানের মধ্য দিয়েই তোমার যে কাজটা হবে, কারকের যে প্রাথমিক ধারণাটা লাভ করেছিলে এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে তুমি পরিপূর্ণভাবে কারক সম্পর্কে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আমরা প্রশ্নগুলো সলভ করতেছি। তোমরা অবশ্যই যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি না বুঝতে পারো, আমরা প্রশ্ন সলভ করার সময় অবশ্যই মেসেঞ্জারে আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নটা সি ইউনিটে পড়েছে। তোমরা দেখো এখানে বলা আছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তোমরা খেয়াল করে দেখছো, প্রথমত আমরা একটা দেখছি যে এখানে র আছে, তার মানে র দেখার সাথে সাথে আমরা বলতেছি এটা অবশ্যই ষষ্ঠী হবে। এইটা স্পষ্ট হয়ে গেল যে আসলে অবশ্যই ষষ্ঠী হবে। তুমি একটা কাজ করবে, যখন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কোনো প্রশ্ন সলভ করার সময় আগে তুমি অপশনগুলো দেখবে। দুইটা নিয়মে আসলে এটা সলভ করা যায়। একটা আমরা বলি যে বাদ দেওয়া, অর্থাৎ তুমি যখন কোনো প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা অর্থাৎ সরাসরি উত্তরটা দিতে না পারো, তখন যে কাজটা করবে, তুমি অপশন থেকে যেই জিনিসটা তোমার মনে হয় যে এইটা কখনো এর সাথে যেতে পারে না, অর্থাৎ এই উত্তরটা, তখন তুমি কি করবে, ওই অপশনগুলো বাদ দিয়ে দিয়ে শেষে দেখবে আর দুইটা অপশন বাকি আছে, তখন সেই দুইটা অপশনের তুমি মিলাই উত্তর দিতে পারো তোমার ধারণা থেকে। তো আমরা এভাবেই সলভ করতে পারি। তুমি খেয়াল করো, প্রথমে আমি এই চারটা অপশনই দেখেছি যখন পরীক্ষার তোমাদের এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যখন এই প্রশ্নটা পড়েছিল, তো তখন আমি দেখলাম যে অন্যান্য জায়গায় চারটা অপশনের মধ্যে তিনটা অপশনেই কিন্তু ষষ্ঠী এই বিভক্তির কথাটা উল্লেখ ছিল না। তাহলে কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখলাম কোনোটা শূন্য আছে অথবা কোনোটা সপ্তমী বিভক্তি আছে। তাহলে কিন্তু দেখো, কারকটা না জেনেও আমি সহজেই কিন্তু এই বিভক্তিটা দেখে কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারতেছি, অর্থাৎ আমার কোনো চিন্তাই করা লাগতেছে না। এই জন্য আমরা যেটা মনে করি এটা একটা কৌশল, অর্থাৎ এই টেকনিকটার মাধ্যমে তুমি কিন্তু অনেক প্রশ্ন সমাধান করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি, প্রথমেই এখানে দেখলাম যে অর্থাৎ কারক বিভক্তি কিভাবে বের করতে হয়। তোমরা জানো যে একটা যে শব্দটার নিচে দাগ থাকবে, ঠিক ওই শব্দের শেষ বর্ণর দিকে তাকাতে হবে। সেই শেষ বর্ণটা কি আছে, আমরা এখানে দেখছি যে র আছে। তার মানে তোমরা জানো যে ষষ্ঠী বিভক্তি হতে গেলে অবশ্যই কি লাগে, র এবং এর, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই সাথে সাথে আমরা মনে করি এটা ষষ্ঠী বিভক্তি। তাছাড়া দেখো, এইটাকে আমরা নিমিত্তার্থ বলতে পারি, অর্থাৎ নিমিত্ত। নিমিত্ত কেন বলছে, কারণ কি দেখো, নিমিত্ত শব্দের অর্থ কি, নিমিত্ত শব্দের অর্থ বলা আছে হেতু অথবা কারণ অথবা কোনো প্রয়োজনে অথবা কোনো উদ্দেশ্য। তো আমরা স্বাভাবিকভাবে বলছে যে স্বাধীনতার সংগ্রাম, তার মানে এই এলো, অর্থাৎ এই যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে অথবা এটা একটা কারণ বোঝাচ্ছে, এই কারণেই মূলত সংগ্রামটা হচ্ছে। তো এই কারণে এটাকে আমরা কি বলতে পারি, নিমিত্তার্থে ষষ্ঠী। তাহলে তোমরা দুইভাবে অ্যান্সার করতে পারো, একটা হলো বিভক্তি দেখেই তুমি উত্তরটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাকে এইটা নিয়ে আর গবেষণা করা লাগবে না যে এটা কোন কারক, অর্থাৎ আমরা একটা পলিসি অবলম্বন করলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরে 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বরটা কি আছে এখানে তোমরা তাকাও, যে শিশুটি খেলা করে। অর্থাৎ এইখানে দেখো, আমরা তোমাদেরকে এর আগের কারকের ক্লাসে আমরা একটা কথা বলছি যে কারকটা হলো সবসময় কার সাথে সম্পর্ক থাকে, ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে। অবশ্যই ক্রিয়ার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কখনো সেটা কি হবে না, কারক হবে না। তাহলে আমরা অবশ্যই এই ক্রিয়াকে প্রশ্ন করলে কিন্তু এখানে কারকের উত্তরটা পেয়ে যাব। আমরা এখানে প্রশ্ন করি,
কি করে, তখন আমরা বলছি যে এর উত্তর আসতেছে খেলা করে। তার মানে এই খেলাটা একটা কারক, অর্থাৎ এই খেলাটা যখন একটা কারক আমরা বের করলাম, এটা হলো কি কারক হবে, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তখন আমরা বলি এটি হলো কর্মকারক হবে। এখন কর্মকারকের বিভক্তি আমরা কিভাবে বের করব, ঠিক শেষ বর্ণের দিকে তাকাবো। দেখো শেষ বর্ণটা আছে আ, তার মানে আমরা বলছি যে আ নাম করে কোনো কারক নাই, তাহলে এই কারকটা কি হয়ে যাবে, শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো কারকের মধ্যে না পড়ে তাহলে অবশ্যই এটা কি হবে, শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি হয়ে যাবে। আমরা 3 নম্বরটা সলভে আসি। দেখুন এখানে কি বলছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে। খেয়াল করে দেখো এখানে দাগ যেখানে আছে পায়ের কথাটার উপরে। তো আমরা একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে এখানে বলছে দেখো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে, তার মানে পায়ের, অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি ক্রিয়াকে যে কিসের, তখন স্বাভাবিকভাবেই কিসের যখন কথাটা চলে আসে তখন উত্তরে চলে আসে পায়ের। এই সিস্টেমে আমরা বলতে পারি যে এটা করণ কারক। কিন্তু আবার আরেকটা পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো বা আরেকটা কৌশল তুমি ব্যবহার করতে পারো। সেটা কিভাবে, তুমি বলতে পারো যে পা এখানে যন্ত্র অথবা সহায়ক হিসেবে কাজ করতেছে। জানো কারণ কি, করণ কারকে সবসময় কি হয়, অর্থাৎ যন্ত্র বা সহায়ক, আমাকে যেটা কোনো কাজ করার জন্য যন্ত্র হিসেবে বা সহায়ক হিসেবে যেটা কাজ করে সেইটাই মূলত কি হয়, করণ কারক হয়। তাহলে স্বাভাবিকভাবে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, তার মানে কিসের চিহ্ন, পায়ের চিহ্ন, তার মানে বোঝা যাচ্ছে যে এটা যন্ত্র অথবা সহায়ক হিসেবে কাজ করছে। যেমন আমরা বলেছিলাম তোমাদেরকে একটা ক্লাসে যে ফুলে ফুলে ভরে গেল, এই যে ফুলে ফুলে ভরে গেল আমরা বলছিলাম কিসের দ্বারা ভরে গেল, ফুলে ফুলে, তার মানে ফুল দ্বারা। তার মানে এইটাও এরকম যে আসলে সেই হিসেবে আমরা বলছি যে এই পা যেহেতু যন্ত্র হিসেবে কাজ করতেছে, এই কারণে এইটি হলো করণ কারক। বিভক্তি কি, শেষ বর্ণটা দেখো, শেষ বর্ণটা কি আছে, র, তার মানে কি হবে, এটা করণ কারকে ষষ্ঠী বিভক্তি। তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তুমি যদি প্রশ্নগুলো সলভ করো তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবে। আসলে কোনো বাংলা ব্যাকরণ অথবা ইংরেজি গ্রামারে কেউ এবার রুল মুখস্থ করে করে কখনো শিখতে পারে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই দেখবা তোমার দক্ষতা বাড়বে। তো প্রিয় শিক্ষার্থী এরপরের প্রশ্ন যদি আসি, দেখো লক্ষ্মীছড়া শিমুল গাছটির বড় বাড় বেড়েছে। স্বাভাবিকভাবে দেখো আসলে শিমুল গাছটির কোনো লক্ষ্মী ছাড়াই কোনো এটির কোনো যত্ন নেওয়া হয় না, তারপরেও কি হয়েছে, এটা বড় বাড় বেড়েছে, তার মানে বোঝা যাচ্ছে অনেক জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে। তো খেয়াল করে দেখো এখানে তোমার মনে হতে পারে যে এই জায়গা দাগটা আমরা শিমুলে দেখতেছি। এখন তোমার মনে হতে পারে প্রথমেই তো লক্ষ্মী ছাড়া কথাটা আছে, এই লক্ষ্মী ছাড়া কথাটা দেখার সাথে সাথে তোমার মনে হতে পারে এইটাই মনে হয় কর্তা। কারণ তো আমরা কি জানি, আমরা জানি বাংলা ব্যাকরণের গঠনটা কেমন, আমরা বলি কর্তা, তারপর হলো কর্ম, তারপরে হলো ক্রিয়া, অর্থাৎ এভাবে বাংলা গঠনটা হয়ে থাকে। আবার দেখো ইংরেজি কিন্তু একটু ভিন্ন, সেটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তার মানে ইংরেজিতে যে কাজটা হয় ভার্বটা মাঝে আসে আর বাংলায় ভার্বটা হলো শেষে যায়, এইটাই পার্থক্য। দেখো তো এখন তুমি যখনই প্রথমে লক্ষ্মী ছাড়া কথাটা দেখতেছো সাথে সাথে তোমার মনে হচ্ছে কি যে এইটা মানে অর্থাৎ এটা কর্তার সাথে মিলে যায়, কিন্তু আসলে প্রথমে কোনো শব্দ দেখলেই কিন্তু কর্তার সাথে মিলবে কিন্তু এমন না। কেন মিলবে না আমি যেটা বলি সেটা হলো এইটাকে আমরা বলি যে ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ, অথবা বাংলা এটাকে আমরা বলি যে সম্প্রসারণ। অর্থাৎ এখন এটা কিসের সম্প্রসারণ, এটা বলা হয় উদ্দেশ্যের সম্প্রসারণ, মানে কর্তা সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিলে ওইটাকে আমরা বলি হলো উদ্দেশ্যের সম্প্রসারণ। অর্থাৎ এটাকে আমরা বলি ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ, আর বাংলা এটাকে আমরা বলি উদ্দেশ্যের সম্প্রসারণ। যার কারণে লক্ষ্মী ছাড়া এটা আসলে কোনো কর্তার কাজ করবে না। তাহলে কর্তার কাজ কে করতেছে, ক্রিয়াটা কে শেষ করতেছে? আমরা জানি কারক নির্ণয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্রিয়া, অর্থাৎ এই ভার্বটা। তাহলে ভার্বের কাজটা কে শেষ করতেছে আমরা দেখি, অর্থাৎ শিমুল। তার মানে আমরা যদি বলছি যে কে বেড়েছে তখন আমরা বলতেছি শিমুল, অথবা কি বেড়েছে তখন আমরা উত্তর আসে শিমুল। অর্থাৎ কে আমরা আসলে এটা প্রশ্ন করি অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে, আর কি প্রশ্ন করি আমরা বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী তাহলে শিমুলটা আমরা আসলে বলতে পারি যে এটি আসলে কর্তৃকারকের কাজ করতেছে। এখন তাহলে প্রশ্ন হলো যে এটা বিভক্তি কি, তাহলে তুমি তাকাও এখানে দেখো শেষের বর্ণটা কি আছে, ল আছে, আর ল আমাদের কোনো বিভক্তির মধ্যেই পড়ে না। তার মানে এটা কোন বিভক্তি হবে, শূন্য বিভক্তি হবে বা প্রথমা বিভক্তি হবে। 5 নম্বরটা খেয়াল করো, বলতেছে গায়ে মানে না আপনি মোড়ল। এখন প্রশ্ন হলো এখানে আমার ক্রিয়াটা কোনটা, ক্রিয়াটা আমি বলছি মানে না। এখন
এইটা যদি আমি প্রশ্ন করি যে আসলে আমরা জানি কর্তৃকারক বের করতে গেলে যদি ব্যক্তি হয় তাহলে কে দিয়ে প্রশ্ন করতে হয়, আর বস্তু হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে তুমি প্রশ্ন করো এখানে আসলে এই ভার্বের কাজটা কে শেষ করতেছে, বলতে মানে না কারা, অর্থাৎ বলতেছে গায়ে। তার মানে যেহেতু কে মানে না বা কারা মানে না, এই প্রশ্নের উত্তরে যেহেতু গায়ে আসতেছে কথাটা, তার অর্থ দাঁড়াচ্ছে যে এটি হলো কর্তৃকারকের কাজ করতেছে। এবং সব থেকে মজার ব্যাপার দেখো শেষ বর্ণে কি আছে, শেষ বর্ণে আমরা বিভক্তি এ আছে, তার মানে এ থাকার সাথে সাথে আমরা বলতে পারি এ অন্তস্থ আর একটা তে, এই কথাটা থাকলে আমরা বলতে পারি এইটা হলো অবশ্যই সপ্তমী বিভক্তি। তার মানে দেখো প্রিয় শিক্ষার্থী, এটা কর্তৃকারকে তাহলে কি হবে, সপ্তমী হবে। এছাড়া দেখো বলছে যে নাহি গঞ্জি তোমা, তোমাদের মনে আছে কিনা দেখো এই কথাটা আসলে কে বলছিল তোমরা জানো, যে আসলে অর্থাৎ মেঘনাদ বলেছিল, তোমাদের মনে আছে বিভীষণের প্রতি মেঘনাদ, সেইখানেই কবিতা এটা আমরা পাই, সেটা হলো যে নাহি গঞ্জি তোমা। তো এখানে দেখো নাহি গঞ্জি তোমা তার মানে কে বলছে, এই কথাটা কে বলছিল, মেঘনাদ, কিন্তু মেঘনাদের কথা কি উল্লেখ আছে এখানে, না এখানে কিন্তু উল্লেখ নেই। তোমাদের মনে আছে আমি একটা টপিকে বলছিলাম যে ডাক্তার ডাকো, দেখো ওইখানে কিন্তু কে ডাকছে এটার কিন্তু নাম উল্লেখ নাই, অর্থাৎ এই জন্য ডাক্তারটা কি হয়েছিল, কর্মকারক হয়েছিল, তাই না, মনে আছে তোমাদের। আমরা বলছিলাম তাকে বলো, আমরা বলছিলাম যে তাকে বলো, কে বলছে সে কিন্তু উল্লেখ নাই, তার মানে তাকেটা তখন আমরা বলছিলাম যে এটা হলো কর্মকারক হবে, অর্থাৎ যেহেতু কর্তা এখানে অনুপস্থিত এই কারণে এটা কি হয়ে গেছে, কর্তৃকারক হয়ে কর্মকারক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা ঠিক এমন দেখো নাহি গঞ্জি তোমা, অর্থাৎ বোঝা যাচ্ছে এই নাহি গঞ্জি কে ই গণ্য করতেছে, কে গঞ্জি করতেছে না, অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে এটা হলো মেঘনাদ, আর যেটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে বা অর্থাৎ কর্মকারক হিসেবে কাজ করতেছে তোমা। তার মানে এখানে আমরা বলছি যে কি গঞ্জি করতেছে না বা কাকে গঞ্জি করতেছে না, তাহলে আমরা তোমাকে, তোমা বলতে আমরা বলছি যে বিভীষণকে, তার মানে এইটা অবশ্যই কিসের কাজ করতেছে, কর্মকারকের কাজ করতেছে। আর কর্মকারক এটা কোন বিভক্তি, অবশ্যই কি হবে, শেষ বর্ণটা কি আছে বলতো, আ আছে, তার মানে এটা কোন কাজ করবে, এটা হলো শূন্য বিভক্তির কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা পরে 7 নম্বরটা দেখো, সে বিস্ময়ের হাসি হাসলো। দেখো এটা একটু ভিন্ন একটা টপিক আমি এখানে নিয়ে আসছি, অর্থাৎ ভিন্ন কথাটা নিয়ে আসছি এই জন্যই যে দেখো সে বিস্ময়ের হাসি হাসিল, এখানে দেখো কোনো ই নাই, অর্থাৎ কোনোটার নিচে এখানে কিন্তু দাগ নাই। তো আমরা আসলে কি বুঝাতে চেয়েছিলাম এইটা দিয়ে, তোমাদের একটা পরীক্ষা আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষা আসছিল, সে বিস্ময়ের হাসি হাসিল, অর্থাৎ এখানে বলা আছে সে বিস্ময়ের হাসি হাসিল, এইটে কোন ক্রিয়ার কাজ করতেছে, আমরা বলছিলাম এদের সমধাতুজ ক্রিয়া। কেন, দেখো সমান ধাতু থেকে, সমান ধাতু আমরা বলতেছি যে যখন ক্রিয়াটা এবং কর্মটা যখন এক ধাতু থেকে আসে, অর্থাৎ সেম, আমরা বলি সে খুব ঘুমিয়েছে, দেখো খুব ঘুমিয়েছে, ঘুম আবার ঘুমিয়েছে, তার মানে কর্মটা এবং ক্রিয়াটা যখন এক শব্দ থেকে উৎপত্তি হয় সেটাকে আমরা কি বলে থাকি, সমধাতুজ ক্রিয়া, অর্থাৎ সমান ধাতু থেকে উৎপত্তি। তো প্রিয় শিক্ষার্থীরা এটা আসলে কোনো কারক না, আমরা বলছি সমধাতুজ ক্রিয়ার সাথে আমরা তুলনা করতেছি, কারণ তোমাদের কারকের মধ্যে একটা টপিকে ছিল এটা সমধাতুজ ক্রিয়ার কথা উল্লেখ ছিল, সেই জন্য এই কথাটা আসছে। তার মানে এটা তোমরা জানলে সে বিস্ময়ের হাসি হে হাসিল, এটা সমধাতুজ কি ক্রিয়া। পরে দেখো খেয়াল করে 8 নম্বরটা, আচরণেই ইতর ভদ্র বোঝা যায়, তার মানে এখানে দাগ আছে কোথায়, দেখো আচরণে, কোথায় দাগ আছে, এটা আচরণে দাগ আছে। এখন আচরণে দাগ গেলে দেখো ইতর ভদ্র চিনতে আমাকে কোন যন্ত্রটা বা কোনটা সহায়ক হিসেবে কাজ করতেছে, তাহলে দেখো তোমরা অবশ্যই বলবে যে স্যার হলো এটা হলো আচরণের দ্বারাই মূলত চিনা যাচ্ছে, অর্থাৎ ইতর ভদ্র বোঝা যাচ্ছে কিসের মাধ্যমে বলো তো, কিসের মাধ্যমে, আচরণের মাধ্যমে। তার মানে মাধ্যমটা অথবা যন্ত্রটা অথবা সহায়কটা, এই কথাটা যখনই আসে কিসের দ্বারা চিনা যাচ্ছে, তখন আমরা বলি যে এটা অবশ্যই করণ কারক হবে। তার মানে বোঝাই যাচ্ছে এটা কোন কারক হবে বলতো, করণ কারক হবে। এবং আচরণেই তার মানে শেষে অবশ্যই শূন্য বিভক্তি, কারণ এখানে কোনো ধরনের কি নাই বলতো, অন্যান্য বিভক্তির কোনো চিহ্ন নাই। তো প্রিয় শিক্ষার্থীর 9 নম্বরটা দেখো, বলতেছে যে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। খেয়াল করে দেখো চিনি পাতা দাগ আছে। এখন কথা হলো আমরা জানি কোনো জায়গা থেকে উৎপত্তি, আমরা অপাদান কারকের বিষয়টা কি জানি, যে গৃহীত, রক্ষিত, চলিত, ভীত,
উৎপন্ন, এরকম অর্থ যোগ হইলে কি হয়ে যায়? অপাদান কারক হয়ে যায়। এখানে বলছে দেখো চিনি পাতাটা গ্রহণ করেছিল দই, তারপরে সুস্বাদু দইটা কিন্তু ঘৃত অবস্থায় ছিল, অথবা তুমি বলতে পারো সুস্বাদু দইটা উৎপত্তি ঘটতেছে কোথা থেকে? এই চিনি পাতা থেকে, অর্থাৎ বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। তার মানে এই যে আমরা যেটা বলতেছি চিনি পাতা থেকে মূলত যে দইটা সেইটাই মূলত কি হলো? সুস্বাদু। এরকম যদি কোনো উৎপত্তি বুঝাই অর্থাৎ জাত বা ঘৃত অর্থটা আসে, তখন আমরা বলে থাকি এটা অপাদান কারক। তার মানে এটা কোন কারক হবে বলো তো? এটা অপাদান কারক হবে। এবং এটা বিভক্তি কি হবে? তুমি সাথে সাথে বলে দিবে এটা শূন্য বিভক্তি, কারণ শেষ বর্ণটা দেখো, শেষ বর্ণের দিকে তাকাও, তাকাইলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো বিভক্তি নাই, তার মানে এটা শূন্য বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা 10 নম্বরটা খেয়াল করে দেখো, কথাটা আছে তিলে তোল হয়। কি আছে বলো তো? তিলে তোল হয়। তা তিলে তোল হয়, তার মানে এখানেও কিন্তু আবার দেখো একটা থেকে আরেকটা কি বোঝাচ্ছে যে এইটা তথা তিলটা কি গ্রহণ করে আছে? তোল। তার মানে এখান থেকে আমরা যদি বলি যে অর্থাৎ দুধ থেকে দই হয়, তাহলে দুধটা কি গ্রহণ করে আছে? দই। আমরা বলি চিনি থেকে মিষ্টি হয়, তাহলে চিনিটা কি গ্রহণ করে আছে? বলো, চিনিটা কি গ্রহণ করে আছে? মিষ্টি। তার মানে অর্থ বোঝা যাচ্ছে যে ঠিক এমনভাবে কমপ্লিট করতে হবে। দেখো যে তিলে তোল হয় মানে তিল থেকে মূলত তোলের উৎপত্তি। তার মানে এইটাও আমরা জাত অর্থ ব্যবহার করতে পারি, এবং এইটাও বলতে পারি কোন কারকে কোন বিভক্তি। অবশ্যই আমরা বলবো যে এটা অপাদান কারক, কারণ কোনো কিছু থেকে উৎপত্তি বুঝাইলেই অথবা গৃহীত বুঝাইলেই আমরা কি বলতে পারি? এটা অবশ্যই বলতে পারি যে অর্থাৎ অপাদান কারক। এবং অপাদান কারকে কোন বিভক্তি? তোমরা শেষ বর্ণের দিকে তাকাও, শেষ বর্ণ কি আছে? এ আছে। এ থাকা মানে কোনটার সাথে মিলে যায় বলো তো? মিলে যায় হলো এ অন্তঃস্থতে, এই কথাটা থাকলে অবশ্যই কি হবে? সপ্তমী হবে। তার মানে এটা সপ্তমীর সাথে মিলে গেছে। পরে দেখো তিলে তোল আছে, কথাটা দেখো হয় কথাটা যখন থাকবে তখন তুমি বলবে এটা অপাদান কারক, আর যখন আছে কথাটা থাকবে তখন তুমি বলবে অধিকরণ কারক। অধিকরণ কারক কেন? আমরা জানি অধিকরণ কারকে দুইটা জিনিস, একটা প্লেস আর একটা টাইম। তার মানে কোথায় কোথায় তোল আছে? অর্থাৎ তিলে তোল আছে। তার মানে কোথায় উত্তরে যখন আসতেছিল তিলে, তখন আমরা বলতেছি এটা কোন কারক? এটা অবশ্যই আমরা বলতে পারি এটা হলো অধিকরণ কারক। তার মানে তুমি এইভাবে খেয়াল রাখো, তুমি লক্ষ্য রাখো, তিলে তোল হয় অর্থাৎ হয় কথাটা যখন আসবে, হয় কথাটা তখন অপাদান কারক হয়ে যাবে। তিলে তোল আছে কথাটা যখন আসবে তখন এটা কি হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এভাবে দেখো আরো আমরা চর্চা করতে থাকবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমরা যদি 12 নম্বর কারকের এটি সলভ করি তাহলে আমরা কি পাই? এখানে দেখো কারকে আমরা এর আগেও বলছি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সলভ করতেছি। অবশ্যই এই সলভের মাধ্যমে আমার যতটুকু মনে হয় তোমাদের অনেকটাই উপকার হবে। তো খেয়াল করো, আমরা 12 নম্বর যদি দিকে তাকাই তাহলে এখানে কি বলতেছে দেখো, শিকারী বিড়াল গোপে চেনা যায়। তার মানে খেয়াল করে দেখো, আমরা বলছি যে এই যে চেনা যায়, দেখো চেনা যায়, হ্যাঁ, তো এই চেনা যায় এই কথাটা যদি আমরা বলি যে আমাকে এই চেনার কাজটা কে সাহায্য করতেছে, অর্থাৎ কে হেল্প করতেছে, কে সহায়ক হিসেবে কাজ করতেছে, কে যন্ত্র হিসেবে কাজ করতেছে, তখন বলতেছে গোপ দ্বারা। তার মানে কিসের দ্বারা চিনা যায় বলতো? গোপ দ্বারা। তার মানে এটা কোন কারক হচ্ছে? এটা অবশ্যই করণ কারক হবে, এবং এর বিভক্তি যেহেতু লাস্টে এ আছে তার মানে কি হবে? সপ্তমী বিভক্তি হবে। পরেরটা খেয়াল করো, 13 নম্বরটা যদি খেয়াল করো, খেজুর রসে গুড় হয়। আমরা জানি একটার থেকে আরেকটা যখনই কোনো উৎপত্তি ঘটবে বা একটার থেকে আরেকটা জিনিস যখনই অর্থাৎ তৈরি হবে বা সৃষ্টি হবে, এমন কিছু বুঝাইলে অপাদান কারক হয়ে যায়। তাহলে আমরা খেয়াল করে দেখো, এই যে রসটা বা গুড়টা হচ্ছে কিসে থেকে? খেজুর থেকে। তার মানে এটা অবশ্যই কোন কারক হবে? এটা অবশ্যই অপাদান হবে, এবং শেষে কি আছে? র। আর র থাকলে কোন হবে? অবশ্যই র থাকলে ষষ্ঠী হবে। তার মানে অপাদানে ষষ্ঠী। এরপরে দেখো 14 নম্বর, চণ্ডীদাস কয় শুনো পরিচয়। তা এখন দেখো কথা হলো যে কয়, কে কয়? কে কয়? আমরা দেখছি খেয়াল করে চণ্ডীদাস কয়, তার মানে এটা অবশ্যই কোন কারক হয়ে যাচ্ছে? কর্তৃকারক। এবং এটা শেষে কি আছে? স। তার মানে কোনো বিভক্তি নাই, তার মানে এটা কোন বিভক্তি? শূন্য বিভক্তির মধ্যে পড়বে। 15 নম্বর যদি খেয়াল করো, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাস। খেয়াল করে দেখো, এই যে হারি জিতি আমরা যদি বলি যে হারি জিতি নাহিলাস, তাহলে দেখো 10 মিলে করি কাজ। এই যে কে মিলে কাজ করতেছে, কারা মিলে কাজ করতেছে, তার মানে আমার কথা হলো এই ক্রিয়াটা, এই যে কাজ করতেছে কারা, ক্রিয়ার কাজটা শেষ করতেছে কারা? 10 মিলে করি কাজ। কারা কাজ করতেছে? 10 মিলে। তার মানে 10 মিলে আমরা অবশ্যই বলতে পারি এটা কোন কারক? কর্তৃকারক। যেহেতু এই 10 মিলে কাজ করতেছে,
পরেরটা 16 নম্বর, খেয়াল করে দেখো, তার হাসিতে মুক্ত ঝরে। তার মানে দেখো আমরা যদি বলি যে তার হাসিতে মুক্ত ঝরে, এই কথা যদি আমরা আসি, কথা হলো মুক্ত ঝরে, খেয়াল করো। তার মানে আমরা যদি বলা হয় যে ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, তার মানে দেখো এই মুক্তাটা কোথা থেকে আসে? ঝিনুক থেকে। আবার এই আমরা বলছি এই মুক্তটার উৎপত্তি কোথা থেকে? হাসি থেকে। তার মানে আমরা বলছি একটার থেকে আরেকটা যখনই সৃষ্টির মতো চলে আসে তখনই আমরা বলি অপাদান কারক। তার মানে এটা কোন কারক হবে? অপাদান। এবং এইটা কোথা হতে মুক্ত মেলে বা মুক্ত ঝরে? তাহলে এখানে লাস্টে কি আছে? তে। তার মানে এটা কোন বিভক্তি? অপাদানে সপ্তমী বিভক্তি, কারণ তে থাকলেই কোনটা হয়ে থাকে? সপ্তমী বিভক্তি হয়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো 17 নম্বরটা দেখো, রেকো মা দাসের মনে। আমরা আসলে খেয়াল করে দেখি যে রেকো মা দাসের মনে, এখানে যদি বলি এইটা রেখো কথাটা বাদ দিয়ে দিলাম, ধরো আমরা রেখো কথাটা বাদ দিয়ে দিলাম, মা দাসের মনে, অর্থাৎ মা আমরা যদি বলি মা দাসকে মনে রাখো বা মা দাসের মনে রাখো, তাহলে কি হয়? তার মানে মা হয়ে যায় কর্তা আর দাস হয়ে যায় কর্ম। তাহলে দেখো আমরা সহজেই কিন্তু এখানে মিলাই দিতে পারতেছি, অর্থাৎ দাসটা তাহলে কিসের কাজ করতেছে? কর্মের কাজ করতেছে। এখানে কর্মের কাজ বলতে আমরা যেটা বলি, এখন এটা বিভক্তি কি, হ্যাঁ, অর্থাৎ এটা বিভক্তি যদি আমরা বলি তাহলে র বিভক্তি আছে, তার মানে ষষ্ঠী বিভক্তির কাজ করতেছে, অর্থাৎ কর্মে ষষ্ঠী বিভক্তি। দেখো দাসের, হ্যাঁ, দাস ওর সাথে কি যোগ হয়েছে? র যুক্ত হয়েছে। পরে দেখো 18 নম্বর দেখো, নগরের রাজা এলো। আমরা একটা সহজে পারি যে আসলে কে এলো, তখন আমরা বলতেছি রাজা। তার মানে স্বাভাবিকভাবে এটা কোনটা হয়ে যাচ্ছে? কর্তৃকারক। আর লাস্টে কি আছে? আছে, তার মানে এটা শূন্য বিভক্তির মধ্যে পড়তেছে। প্রিয় শিক্ষার্থীর 19 নম্বরটা দেখো, বর্ষাকালে সাপের ভয়। আমরা তোমাদেরকে যখন অপাদান কারক করাতে গেছিলাম অবশ্যই তোমাদেরকে আমরা কি বলছিলাম যে ভীতি বা ভয় এরকম যত বাক্য আসবে সবগুলো কোনটা হবে? সবগুলো ভয় বুঝাইলেই অপাদান কারক হয়ে যাবে। তার মানে এটা যেহেতু সাপের ভয় বলতেছে অবশ্যই কোন কারক? অপাদান। এবং এর লাস্টে কি আছে? র। র থাকলে আমরা কি বলে থাকবো? ষষ্ঠী বিভক্তি। তার মানে অপাদানের ষষ্ঠী। আমারে তুমি করিবে ত্রাণ। খেয়াল করে দেখো, অনেকে আমরা এগুলো বুঝতে কিন্তু খুব কষ্ট হয়, অনেকে মনে করে দেখো আমারে তুমি করিবে ত্রাণ, আমি যদি বলি এইভাবে তুমি কথাটা সামনে নিয়ে তুমি আমারে করিবে ত্রাণ, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারো কেমন। খেয়াল করে দেখো সাবজেক্টটা, কর্তাটা আমি যদি এইদিকে নিয়ে আসলে তুমি আমারে করিবে ত্রাণ, তারপরে তুমি যখন আমরা এইখানে নিয়ে চলে আসতেছি, প্রথমে নিয়ে চলে আসতেছি তুমি আমারে করিবে ত্রাণ, তার মানে কে করিবে? তুমি, এটা কর্তৃকারক। আর আমারে তার মানে এটা কর্মকারকে পড়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই কর্মকারকে পড়তেছে। তার মানে তুমি কথাটা আমরা এই সাইডে নিয়ে এসে বললেই কিন্তু এটা কি হয়ে যায়? কর্মকারকে হয়ে যায়। তার মানে এখানে অবশ্যই আমরা বলবো যে কর্মকারকে ষষ্ঠী, হ্যাঁ, অর্থাৎ কর্মকারকে কি হচ্ছে? ষষ্ঠী হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে অনেকে আবার বলে সপ্তমী হবে, যেমন আমার এখানে এ আছে, এ কাজ যুক্ত আছে, তার মানে এটা সপ্তমী হতে পারে। তো খেয়াল করে দেখো, এ সুতায় কাপড় হয় না। এখন এ সুতায় কাপড় হয় না, এখন এই যে কাপড় হওয়াটা আমার কিসের দ্বারা বলতেছে? অর্থাৎ কিসের দ্বারা আমার কাপড়টা? যন্ত্র সহায়ক হিসেবে কাজ করতেছে কে? তোমরা অবশ্যই বলতে পারো যে এ সুতায় কাপড় হয় না, যন্ত্র হিসেবে সুতা কাজ করতেছে, অর্থাৎ এ সুতার দ্বারা কাপড় হয় না, তার মানে সুতার দ্বারা। তার মানে এইটা অবশ্যই কি হবে? যখন কিসের দ্বারা আমরা প্রশ্ন আসে তখন অবশ্যই কোন কারক হয়ে যায়? করণ কারক। লাস্টে কি আছে? অন্তস্থ। অন্তস্থীয় থাকলে কথাটা অবশ্যই কি হয়ে যায়? সপ্তমী। এ দেখে প্রাণ নাই। এখন আমরা বলি যে দুইটা জায়গায় প্লেস, যখন আমরা বলি প্লেস আর একটা টাইম, এই দুইটা কথা যখন আমরা বলি তখন অবশ্যই আমরা প্লেস এবং টাইম যখন কথাটা আসে তখন আমরা কি বলি? প্লেস এবং যদি টাইম কথাটা আসে তখন আমরা বলি এটি হলো অধিকরণ কারক হয়। তারপরে জায়গাটা এবং সময়টা স্বাভাবিকভাবে থেকে এ দেহে প্রাণ নাই, কোথায় প্রাণ নাই? এ দেহে, তার মানে প্লেস বোঝাচ্ছে, তার মানে এটা অবশ্যই কোন কারক হবে? অধিকরণ কারক হবে। এবং শেষে কি আছে? দেখো এ কার আছে, দেখো এ কার, এ থাকলে অবশ্যই কি হবে? সপ্তমী, তার মানে অধিকরণে সপ্তমী হবে। 23 নম্বর দেখো, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। তোমরা খেয়াল করে দেখো, এতক্ষণে অরিন্দম কহিল, তোমরা জানো যে এটা বিভীষণের প্রতি মেঘনাদ এইটা ছিল। এতক্ষণে অরিন্দম, তার মানে অরিন্দম আমরা বলতেছি যে মেঘনাদকে, মেঘনাদ কহিল মানে বলল বিষাদে, তার মানে এই যে অরিন্দম কথাটা বলতেছে কিসের দ্বারা বলতেছে, মানে কি অবস্থায় বলতে কিসের দ্বারা? তার বিষাদে, মানে খুব কষ্টের সাথে বা কষ্টের মাধ্যমে বলতেছে। তার মানে এই যে বিষাদে, অর্থাৎ এটা হবে কি হবে? করণ হবে। এবং করণ কারক, আর এ লাস্টে কি আছে? এ আছে, তার মানে করণে
সপ্তমী। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, পরে 24 নম্বরটা দেখি, আষাঢ়ে বৃষ্টি নামে। এখন কথা হলো আষাঢ়ে বৃষ্টি নামে, এখানে আষাঢ়ে কখন বৃষ্টি নামে বলো? আষাঢ়ে, তার মানে সময় বুঝাচ্ছে। আমরা বলছি সময় বুঝাইলে কোন কারক হয়ে যাবে? এটা হলো অধিকরণ কারক হয়ে যাবে। তার মানে এখানে অবশ্যই আষাঢ়ে এটা অধিকরণ কারক এবং এ আছে, তাই না? এটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে বলো তো? অর্থাৎ এ থাকলে সপ্তমী বিভক্তি হবে। 25 নম্বর দেখো, সুখে থাকো এই দোয়া করি। এখন কথা হলো সুখে থাকো, এখন এটা দেখার সাথে এরকম এমন বাক্য দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে আসলে এটা কি হবে, আসলে এটা কোনো ব্যাপার না। সুখে থাকো, আমি যদি এভাবে এর আগে একটু কথা লাগাই দিই, তুমি সুখে থাকো, তখন এবার বলো তুমি সুখে থাকো, আমি সাবজেক্টটা লাগাই দিলাম, তখন এখন কি হবে? আমরা বলছি ডাক্তার ডাকো, আমি বলতেছি তুমি ডাক্তার ডাকো, তখন দেখো কথাটা কি হয়ে গেল, তুমি তাহলে কর্তা হয়ে গেল আর ডাক্তারটা কর্ম হয়ে গেল। ঠিক এমন তুমি সুখে থাকো, তার মানে তুমিটা হলো কি হচ্ছে, তুমিটা হচ্ছে কর্তা, আর সুখে থাকো কি থাকো, সুখে থাকো, তার মানে এটা কর্মের কাজ করতেছে। এবং বিভক্তি কি? এ, এখানে এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তির কাজ করতেছে। 26 নম্বরটা খেয়াল করো, শেষ দিকে, ভাবাধিকরণ সর্বদা কোন বিভক্তি হয়? আমরা তখন কারক তোমাদেরকে পড়াছিলাম, অবশ্যই তোমাদেরকে মনে আছে, আমি বলছিলাম ভাবাধিকরণ সবসময় কোন কারক হবে? অবশ্যই বিভক্তি হবে, সপ্তমী বিভক্তি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এভাবে অর্থাৎ আমরা দেখো তোমাদের বেশ কিছু প্রশ্ন কারক সলভ করালাম। তো তোমরা যে কাজটা করবে, এভাবেই তোমরা বোর্ডের যে কারকগুলো আছে সেগুলো সলভ করে ফেলবে। সাথে সাথে তোমাদের বইয়ের অর্থাৎ বলা হয়ে থাকে যে তোমাদের এইচএসসির যে বোর্ডের যে বইটা আছে সেখানে দেখবে অনেক ভালো ভালো বই আছে যেখানে ওই বইয়ের কারকগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে। তাহলে এইটা প্র্যাকটিস করতে করতে একসময় তুমি দেখবে সেরা হয়ে যাবা, আমার যতটুকু বিশ্বাস। এই জন্য আমরা এই যে প্র্যাকটিস ক্লাসটা তোমাদেরকে নিলাম, অর্থাৎ যতটুকু করালাম, অর্থাৎ প্রত্যেকটা দেখো এখন আস্তে আস্তে আমার যতটুকু ধারণা তোমাদের কাছে কিন্তু মানে সহজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মজার যে আসলে এই কারকটা তোমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সলভ করলে আসলে যে কোনো ব্যাকরণের যে কোনো আইটেম অর্থাৎ যে কোনো টপিকটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসো আমরা খুব সুন্দর করে নিয়ম শিখতে হবে, ঠিক আছে, কিন্তু এই নিয়ম শিখে লাভ নাই। অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে সেটা সলভ করতে হবে, আর সলভ করতে করতেই নিয়মটা তোমার পাকাপোক্ত হয়ে যাবে। এই জন্য আমরা আশা করি তোমরা এই আমাদের এই ক্লাসের মাধ্যমে অবশ্যই উপকৃত হবে। আর যদি উপকৃত তো অবশ্যই আশা করি হবে। তো আমরা এইভাবে অর্থাৎ এই যে আমরা যে সলভ ক্লাস নিলাম তোমাদের জন্য, তো এই আমরা পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো। তো স্বাভাবিকভাবেই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই দোয়াটা করি।